ঠিক আছে? আপনি এই যে বাংলাদেশে যে মবের যে আপনি যদি আরো আগে যদি দেখেন 1950-র দাঙ্গা বা 1964-এর দাঙ্গা, বাংলাদেশের মব কিন্তু সব সময় ছিল। তো আমাদের এখানেও মব আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু সুশীল সমাজের লোক একটা দুইটা আইসোলেটেড ইনসিডেন্টকে খুব ম্যাসিভলি হাইলাইট করার চেষ্টা করছেন। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই গভর্নমেন্টকে একটা জিহাদিস্ট, এই গভর্নমেন্ট একটা তালিবান, এরকম ভাবে এটাকে প্রেজেন্ট করা। এই যে আপনি দেখেন, এই যে 21শে ফেব্রুয়ারি থেকে এর আগে ঘটনা ঘটে নাই, 21শে বইমেলা এর আগে ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আপনি এই যে অভিজিৎ রায়কে খুন করা হয়েছে কোথায়? জাস্ট উনি বের হচ্ছিলেন, ওইখানেই তো ওনাকে মারা হয়েছে। বা আপনি এর আগে তসলিমা নাসরিন নিয়ে, বা এর আগে কত রকমের কত হয়েছে। গত বছরও ফাহাম আব্দুল সালামের একটা বই ওরা ব্যান করে দিয়েছে, বা বলা হয়েছে আদর্শহীন, ধরেন নাই। এখন আপনি দেখছেন যে না, আজকালকে কিছু মাদ্রাসার স্টুডেন্ট যে একটা প্রকাশককে চ্যালেঞ্জ করছে, ওরা 200, হ্যাঁ, এটা আমরা তো এটাকে কন্ডেম করেছি। আমাদের গভর্নমেন্ট এই জিনিসটাই বা কেন হবে? ওনারা যদি কমপ্লেন হয়, বাংলা একাডেমির কাছে কমপ্লেন করুক, ওইখানে যাবে, ওখানেও তো পুলিশ আছে, তাদের কাছে গিয়েও বলতে পারত। এটাই আমরা এটা কন্ডেম করেছি। কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখছি অনেকে এই ঘটনাগুলোকে, 2-3টা ঘটনাগুলোকে এক করে নিয়ে একটা বড় একটা ন্যারেটিভ সাজাতে চাচ্ছে। তাহলে এই যে ন্যারেটিভ সাজানোর যে আপনি যেমন ধরেন দেখেন, এফেক্টেড হয়েছে স্থানীয় মানুষজন, এটাকে কমপ্লেন করছেন। 2টার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে যে ওরা বলছেন যে ওইখানে টিকেট ইন্ট্রোডিউস করেছিল। বিশেষ করে জয়পুরহাটে দেখেন, ওইখানে কিন্তু আবার ম্যাচ হয়েছে, ওইটার ভিডিও আমরা পোস্ট করেছি। ওই একই জায়গায় ম্যাচ হয়েছে। তো ওই জায়গায় কি করেছিল, আগে প্রাইভেটলি ওইটা অর্গানাইজ করেছিল এবং ওরা টিম দিয়ে পুরো মাঠটা ঘিরে রেখেছিল। ওখানেও কিন্তু একটা বিষয় মোবিলাইজড হয়েছে, কিন্তু মোবিলাইজ হয়েছে। আমি বলি ন্যারেটিভটা সাজাচ্ছে কি, যে বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলায় নিরাপদ না, মেয়েদের ফুটবল পুরো অ্যাটাক। আপনি 3টা ম্যাচ দেখে আপনি কি মনে করেন যে একটা দুটা না, 2700 ম্যাচ, এটা আর এমন না যে এটা ইনডোরে আমি করেছি, জনসম্মুখের আড়ালে যে ইনডোরে ম্যাচ, আমরা জনসম্মুখে ম্যাচ করেছি এবং সারা বাংলাদেশে। 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, 32 নম্বরের বাড়ি যে ভাঙা হলো, আমরা তো এই বিষয়ে 3-3টা স্টেটমেন্ট, এটা কি মব ছিল মনে করেন? আমি এই বিষয়ে 3-3টা স্টেটমেন্ট দিয়েছি। আমি আপনাকে রিকোয়েস্ট করব এই স্টেটমেন্টগুলো যদি একটু আমাদের দর্শকের জন্য সংক্ষেপে বলেন। না, আপনি আমার ওগুলো রিপোর্ট করেন, আমার একটা সাথে থাকলে আমি এটাকে পড়ে শোনাতাম। আমার কাছে এই বাংলাদেশে যাতে এই ধরনের কোনো ঘটনা, এটা কি মব বলছেন তাহলে আপনারা? আমরা এই বিষয়ে আমরা আমাদের স্টেটমেন্টটা দিয়েছি। আমি আপনাকে অনুরোধ করব 3-3টে, আমরা এই স্টেটমেন্টগুলো পাবলিক, আপনি প্লিজ পড়ে নেবেন। তাহলে আপনি যখন অনভিপ্রেত বলছেন, তাহলে কি আবার 32 নম্বরটা সরকার গড়ে দেবে ওখানে? আমি তো বলেছি এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, সেটা আমাদের যেটা অবস্থান, এটা পরবর্তীতে কি করবে সেটা তো গভর্নমেন্টের ডিসিশন। আমি 2টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম, যে 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনাকে শফিকুল আলম মব বলবেন কিনা, বা সরকার মব বলছে কিনা, এবং আসলে এখন অনভিপ্রেত, কিন্তু সরকারের বর্তমান পজিশন বা ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, দুটোর উত্তর কিছুই পেলাম না। আপনার মন্তব্যের দিকে আসি। না, 32 নম্বর ধানমন্ডি নিয়ে অনেক রকমের কল্পকাহিনী আছে, আবার অনেক রকমের উল্টো পাতার বাস্তবতাও আছে। যেমন আপনি প্রথম ধরেন, এই 32 নম্বরই কিন্তু 1971-এর 16ই ডিসেম্বর, তখন পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেটা ওখানে ভারতীয় সেনাবাহিনীরা ছিল, মুক্তিযোদ্ধাদের একটা অংশও ছিল, ছোট একটি দল। তখনই কিন্তু প্রথম 32 নম্বর ধানমন্ডির সামনে একজন বিহারিকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, তার নাম হচ্ছে জনাব ইব্রাহিম। কেন পেটানো হয়েছে? ওই বিহারিকে স্বাধীনতা যুদ্ধের 9 মাসকালীন সময় বিহারিরা তাকে খোঁজার জন্য মারা, যে আমি দেশে ফেরার পর জিয়াউর রহমান আমাকে ধানমন্ডির বাড়িতে ঢুকতে দেয়নি। মূল ঘটনা তা না, ধানমন্ডির বাড়ির এগেনস্টে, মূল বাড়ির এগেনস্টে যে লোন ছিল, ব্যাংক লোন, সে লোন পরিশোধ করেনি শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়, বা পরবর্তীতে তার 2 কন্যার কেউই সেটা পরিশোধ করেননি। ওই কারণে বাড়িটা দেনার দায়ে বন্ধক ছিল। পরবর্তীতে সেটা জিয়াউর রহমান সাহেব সরকারি তহবিল থেকেও কিছু সহযোগিতা করেছেন, ওনারা 2 বোনেও কিছু অর্থ দিয়েছেন, দেওয়ার পর বাড়িটা ছাড়িয়েছে। এটাকেও একটা পলিটিক্যাল একটা রেটোরিক্সের মধ্যে নিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা। ঠাকুরমার ঝুলি থেকে যেভাবে গল্প বের হয়, 32 নম্বর থেকে অনেক গল্প, 32 নম্বরের আশেপাশের অনেক প্লট ক্ষমতার জোরে তারা দখল করে নিয়েছে, অনেক মানুষকে ওখান থেকে উৎখাত করা হয়েছে। তো 32 নিয়ে কিসের অত আবেগ? মানুষের মতো আবেগ সৃষ্টি করে ওইটা দিয়ে
ওইটাকে অন্য কাজে ব্যবহার করা যেত বা কিছু করা যেত। সারা পৃথিবীতে অনেক জায়গায় তো এরকম আছে। আপনার কি মনে হয় যে সরকারি উদ্যোগ নিতে পারতো? যখন প্রথমেই ভাঙচুর করেছে সরকারি উদ্যোগ নিয়ে কিছু করতে পারতো? পারতো, কেন পারবে না? সরকার পারতো। অনেক জায়গায় তো দেখা গেছে গোপালগঞ্জে একের পর এক ঘটনা তারা যেটা ঘটাচ্ছে সেনাবাহিনী না, কিন্তু এখানে সাধারণ মানুষ যারা গেছে, ওখানে ছাত্ররা যারা গেছে, তারা অনেকেই বলে যে গণঅভ্যুত্থানের চেতনা থেকেই তো গেছে, এবং আমরা দেখেছি বিশ্বে এরকমটা হয়েছে যে গণঅভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে না, আপনি বলছেন যে সরকার কিছু করেনি, এটা আমি এটার উত্তর দিলাম যে সরকারের তরফ থেকে। আচ্ছা, আমাদের আরো দু একটি বিষয় একটু কথা বলা দরকার। আমি জানতে চাই যে আপনারা নির্বাচন নিয়ে বলছেন, আপনি আজও বললেন যেমনটি যে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত হবে, কিন্তু আমরা দেখছি যে জামাতের আমির তিনি বললেন, ডক্টর শফিকুর রহমান সম্প্রতি বলেছেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা, এটা কোনো নির্বাচন হবে না। জামাত ইসলামী সেটা চায় না। আপনার মন্তব্য শুনতে চাই, উনি কেন এটা বললেন? আসলে কি সরকার একেবারেই প্রস্তুত না নির্বাচন দেওয়ার জন্য? ঠিক না, এটা তো আর এমন কিছু না। তো এই বিষয়ে তো তারপরে আমরা ইলেকশন কমিশন রিকনস্টিটিউট করেছি, তারা পূর্ণ দমে কাজ করছেন। অ্যাট দ্য সেম টাইম ইলেকশন রিফর্ম কমিশন তাদের রিপোর্টগুলো দিয়েছে, এবং এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের কথা হবে, কনসেনসাস কমিশন, এবং তখন পলিটিক্যাল পার্টিগুলো বলবেন যে এই রিফর্মগুলো আমরা চাই এই ইলেকশনের আগে। সে খুব দ্রুত সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তা আমরা সেইভাবে প্রিপেয়ার্ড বলেই তো এই কথাগুলো আমরা প্রফেসর ইউনূস এই দুইটা ডেট দিয়েছেন। মজুম হোসেন আলাল, আপনার মন্তব্য শুনতে চাই। উনি যে এটা ইসলামী তো এই একই কথা, যিনি সেক্রেটারি জেনারেল, দুজনের কথাকেই যদি ধর্তব্য বলে বিবেচনা করি, তাহলে দেখা যাবে যে আবার গতকাল কি জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়ার সাহেব, উনি কিন্তু বলেছেন যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, নির্বাচিত সরকারই আসুক। তো কথা যে আসলে কোনটা ঠিক জামাত ইসলামে, সেটা কিন্তু এখন পর্যন্ত আরেকটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমি নিজেও বুঝতে পারছি না যে আসলে ওনারা কোনটা চাচ্ছেন। স্থানীয় সরকার নিয়ে আলোচনা আছে। আমরা জানি যে অনেকেই চাইছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাক, কোনো দলও চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে হয়ে যাক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাবও রেখেছে এটা হয়ে যাক। সরকারের আসলে এখানে সরকার কোনো সিদ্ধান্ত অলরেডি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আমরা বলবো যে অলমোস্ট নর্মাল। আমি যদি আরেকটি প্রসঙ্গে আপনার মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে। আমরা জানি যে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদকে কোট করি আমি, তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা কি এরকম কিছু ভাবছেন কিনা? সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার এটা নিয়ে ভাবেনি, বাট আমরা বারবার প্রথম থেকে আমাদের যে কথা যে এই পুরো ডিসিশনটা আসলে পলিটিক্যাল পার্টি নেবেন বা তাদের সাথে নিয়েই এটা করা হবে, তারাই বুঝবেন যে এটা কতটুকু কি করা উচিত। কনসেনসাস থাকতে হবে, কনসেনসাস সবাই মিলে একটা গ্রেটার একটা কনসেনসাসের উপরে এগুলো ডিসিশন হবে। এটা মূলত পলিটিক্যাল পার্টিগুলো এই ডিসিশনগুলো নেবেন, বিকজ আমরা তো পলিটিক্যাল পার্টি না, আমরা তো এই ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদ শেষ হলে আমরা চলে যাব। সেক্ষেত্রে সারা জীবন তো বিএনপি থাকবে বা জামাত থাকবে বা কমিউনিস্ট পার্টি থাকবে বা গণতন্ত্রী পার্টি গণসংহতি পার্টি থাকবে, সবাই তারা বসে এগুলো বিষয়ে ডিসিশন নেবে। জানার জন্য আউট অফ